সবে রেডি হয়ে নেয়, আমার সাথে ফ্যাক্টরিতে যাচ্ছিস তোরা। হোটেলের ক্যাফেটেরিয়ার সকালের নাস্তা করতে করতে সবার উদ্দেশ্যে মাহির বলল, আমরা গিয়ে কী করব? মাহিরের কথার বিপরীতে চট করে বলে উঠল তুবা, মানে আমরা তো কোনো কাজ করতে পারবো না, আমরা বরং একটু ঘোরাঘুরি করি ভাইয়া। আশিফ আশিফ তো আছে। মাহির এবার রুজির দিকে তাকিয়ে শুধল রুজি। রুজি মাহিরের দিকে তাকিয়ে বলল, আপনার সাথে গেলে আপনার কাজে কোনো সমস্যা হবে না? তাহলে আমি আপনার সাথেই যাব। মাহির চেয়ার ছেড়ে উঠতে উঠতে আশিফের দিকে তাকালো। আশিফ, তুবাকে দেখে রাখিস, আর শহরের বাইরে দূরে কোথাও যাওয়ার দরকার নেই, আশেপাশেই ঘোরাঘুরি করবে। ঠিক আছে ভাই। মাহির আর রুজি বেরিয়ে যাওয়ার পর আশিফ স্যারে পিঠে নিয়ে তুবার দিকে তাকিয়ে একটা বিশ্বজয়ের হাসি দিল। বাহ, সমন্দিবাবু তো প্রেমের সুযোগ করে দিয়ে গেল। আশিফের ভাষা শুনে রাগি চোখে ওর দিকে তাকালো তুবা। হাতের কাটা চামচ তাক করে দাঁত খিচিয়ে বলল, এই তুমি আমার ভাইকে গালি দিলে কেন? আল্লাহ, গালি দিলাম কোথায়? তুই আমার বউ হলে তোর ভাই তো আমার সম্বন্ধেই হবে, তাই না? চোখ ছোট ছোট করে কিছুক্ষণ ভাবল তুব। ও তাই তো, এজন্যই বলি, অকাজের জায়গায় মাথা কম খাটিয়ে সেটা কাজের জায়গায় খাটা। তুবা ব্রুকুটি করে তাকিয়ে আছে আশিফা হাত দিয়ে মাছি তাড়ানোর ব্রাণ করে বলল, আচ্ছা বাদ দাও ওসব। তা প্রেম বিলাস করতে প্রেমিকা আমার কোথায় যেতে চাই? তবে একটু ভাবুক হয়ে বলল, কোথায় আর যাব? এখানে যা আছে সবই তো প্রায় দেখা। তোমার বাইকটার সাথে থাকলে তাও মেরিন ড্রাইভে রাইডিংয়ে যাওয়া যেত। রাইডিংয়ে যেতে চাস? চাইলেও কি, বাইক পাবে কোথায়? ঠোঁট উল্টে বলল তুবা, কেন? ভাড়া টাকা থাকলে অসম্ভব কিছু? অনলাইন অ্যাপ থেকে আজ সারা দিনের জন্য একটা বাইক ভাড়া করলো আশিফ। খুশি মনে চটফট করে কার্গো প্যান্টার শর্ট কুর্তি পরে রেডি হয়ে নিল তুবা। চুলগুলো বাঁধলো না, খোলাই রাখলো। আলাদা করে কোনো ব্যাগও নিল না। ফোনটা প্যান্টের পকেটে ঢুকাতে ঢুকাতে বেরিয়ে এলো রুম থেকে। তারপর সোজা আশিফের ঘরে গেল সে। দরজাটা অল্প ফাঁক করে ভেতরে উকি দিল আগে। আশিফ উল্টোগুলো প্যান্টের বেল্ট লাগাচ্ছে। তুবা শুলশুল করে ভেতরে ঢুকে বিছানার উপর বসে পড়ল। বেল্ট লাগানো শেষ হলে এবার পরনে টি শার্টটা টেনে খুলে ফেললো আশিফ। তুবা বসে এক দৃষ্টি সেদিকেই তাকিয়েছে। আশিফের চড়া শ্যামলা বুকের কালো কুচকুচে লোমগুলো খুব করে টানছে ওকে। ইস্কি মোহনীয়। তুবাকে সাদরে আহ্বান করছে, এসো আমাদের একটু ছুঁয়ে দাও। তুবার হাতগুলো নিঃশ্বাস করছে। ফাঁকা ডোক গেল সে। নিচ থেকে এই কাজ করা ওর দ্বারা জীবন অসম্ভব নয়। আশিফ গায়ে একটা পাতলা কালো শার্ট জড়াতে জড়াতে বলল, মেয়েদের কত সুবিধা। ছেলেরা চেঞ্জ করার সময় হা করে তাকিয়ে থাকলেও তাদের কোনো দোষ নেই। অথচ এখন যদি তুই চেঞ্জ করতি আর আমি তোর জায়গায় থাকতাম, তাহলে হয়ে যেতাম জাত অসভ্য লুচ্ছা খাটা সারও কত কি। আশিফের কথা শুনে অপ্রস্তুত হয়ে উঠল তুকা। চট করে চোখ ঘুরিয়ে নিল। নিজের সাফাই গাইতে বলে, কি বলছো এসব? মেয়েদের আর ছেলেদের দৃষ্টি এক নাকি? আচ্ছা তাহলে আপনি আমার দিকে কোন নুরানি দৃষ্টিতে তাকিয়েছিলেন শুনে? স্বভাব টব কিছু কামে হলো? বলতে বলতেই বিছানার দিকেই এগিয়ে এলো আশিফ। হাতগুলো শার্টের বোতাম লাগাতে ব্যস্ত। নিচের দুটো ইতিমধ্যেই আটকানো হয়ে গেছে। আশিফকে নিজের দিকে আসতে দেখে বরকালো তুবা। আরেকটা গুটিসুটি মেরে বসলো। আশিফ ওর একেবারে সামনে এসে দাঁড়িয়ে ওর দিকে সামান্য হেলে গিয়ে বলল, আর দুইটা বোতাম লাগানো অবধি সময় আছে। তুবাও প্রস্তুত হয়ে চট করে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিল। গাল দুটো ততক্ষণও রক্তিম হয়ে উঠেছে। আশিফ এবার আর কথা বাড়ালো না। হঠাৎ করে তুবার একটা হাত মুঠোয় পড়ল সে। তুবা কিছু বুঝে ওঠার আগে আশিফ ওর নরম হাতটা টেনে এনে নিজের উন্মুক্ত বুকের উপর চেপে ধরল। তবে বিদ্যুৎ স্পষ্ট হলো। বড় বড় চোখ করে আশিফের দিকে তাকালো সে। তারপর চোখ নামিয়ে ওর বুকে নিজের হাতের দিকে। কেমন একটা অনুভূতি হচ্ছে তুবার।
একেবারে অন্যরকম, অসহ্য সুখকর। এই মুহূর্তে ওর মস্তিষ্ক একটা কথাই জানান দিচ্ছে, এটা দূর থেকে দেখতে সাধারণ একটা বক্ষ লাগলো, এটা মোটেও সাধারণ নয়, বরং অতি অসাধারণ কিছু। তুবার হাতের আঙ্গুলগুলো এবার নিজের অজান্তে সচল হয়ে উঠল, বুকের শক্ত মাংসপেশির খাজে খাজে আস্তে আস্তে হাত বুলাতে লাগলো সে। কি শান্তি! তুবা পুরোপুরি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এক হাত দিয়ে হচ্ছিল না অবশ করা গোড়ের বসে, এবার অন্য হাতটাও আসিফের চড়া বুকে তুলে দিল সে। দু হাতে বক্ষদেশের ঘন লোমগুলো অরণ্যে আঙ্গুল চালাতে লাগলো সে। পৃথিবীর সমস্ত মুগ্ধতা বুঝি এইখানটায় এসে জমা হয়েছে গোড়ের মাঝে। এবার তবু অবচেতন মনেই ওর মুখটা আসিফের আদৌ উন্মুক্ত বুকের দিকে এগিয়ে নিতে লাগলো, কিন্তু স্পর্শ করার একেবারে আগের মুহূর্তে আসিফের মাথার চুল মুঠো করে চেপে ধরে এক জটকায় পেছনে সরিয়ে দিল ওকে। আসিফের হঠাৎই বাধায় এক নিমিষে তুবা ঘরের সুতা কেটে গেল যেন। হকচকিয়ে বড় বড় চোখে আসিফের দিকে তাকালো সে। আসিফ কোনো কথা না বলেন দু হাতে মাথায় চুলগুলো ব্র্যাকবাস করতে করতে পিছন ফিরে হাঁটা দিল, ঠোঁটে বাঁকা হাসি রেখে তাচ্ছিল্যের সুরে বলল, শুইতে দিলে খাইতে চায়, খাইতে দিলে লগে শুইতেও চাইব। হায় রে মাইয়া মানুষ, আমার আবার এখন শোয়াশুইর ইচ্ছা নাই। নিজের নির্লজ্জকাণ্ডে তুই নিজেই হতভম্ব, নিজের উপর এমন বিরক্তি আর আগে কখনো বোধ করেনি সে। লজ্জায় আর কুণ্ঠায় গাল দুটো টুকটুকু হয়ে উঠেছে অষ্টাদশী। এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয় ওর পক্ষে। আসিফের দিকে আর দ্বিতীয়বার চোখ তুলে না তাকিয়ে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল সে। তুবা ঘর থেকে বেরিয়ে যেতে আসিফের শরীরটা হঠাৎ শিথিল হয়ে এলো যেন। এতক্ষণ যে দুর্বলতা লুকিয়ে রেখেছিল তা এবার আর সম্ভব না। দুপায়ে এগিয়ে গিয়ে সোফার উপর দপ করে বসে পড়ল সে। কাঁপা কাঁপা হাতটা তুলে বুকের বাঁ পাশে রাখলো। এই তো মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুঝি এখনই খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। কি ছিল এটা? একটা মানুষের হাতের সাধারণ স্পর্শ কি এতটা মারাত্মক হতে পারে? আসিফ উন্মুক্ত চিত্তে মাথার চুলগুলো এলোমেলো করে দিতে দিতে ভিড় করলো, সর্বনাশ সর্বনাশ আসিফ, ওই মেয়ে তোর জন্য আস্ত এক সর্বনাশ। শুধু ছোঁয়াতেই ক্ষণে ক্ষণে ধ্বংস হবি তুই। গাড়ি জিসি মোড় পেরিয়ে মেন রোডের দিকে এগোচ্ছে। গাড়ি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ মাহিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আচ্ছা মাহির ভাই, আপনার নানা ভাইয়ের কোম্পানির নাম লিলি কেন? মানে এই নামটা কেন বেছে নিলেন তিনি? মাহির স্টিয়ারিংয়ে হাত রেখে পাল্টা প্রশ্ন করলো, তার আগে বল, আমার নানা ভাই তোর কে? রোজি একটু অপ্রস্তুত হয়ে বলল, কেন আমারও নানা ভাই? নানার শ্বশুর। এবার প্রশ্নটা আবার কর। রোজি বিরক্ত হলো। মানুষ কি আর এত মেফে মেফে কথা বলে নাকি? বিরক্তি নিয়ে বলল, আমাদের নানা ভাইয়ের কোম্পানির নাম লিলি কেন? অন্য নাম নয় কেন? তোর নানি শাশুড়ির নাম লাইলি বেগম, নানা ভাই ভালোবেসে লিলি বলে ডাকত। প্রিয়তমাকে উৎসর্গ করে এই লিলি নামকরণ করা। রোজির চেহারা থেকে বিরক্তির ভাবটা সরে গিয়ে মুগ্ধতা জমল। সেলভেজ, ওয়াও কি রোমান্টিক নানা ভাই, অনেক রোমান্টিক ছিল তাই না? ছিল হয়তো, কিন্তু আমার থেকে বেশি না। রোজি ব্রুকুটু করে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনার থেকে বেশি না? সন্দেহ আছে? রোজি আর কোনো কথা বলল না। মাথা ঘুরিয়ে জানালার দিকে বাইরের দিকে নজর দিল। মাহির স্টিয়ারিংয়ে হাত রেখে এক পলক রোজির দিকে তাকালো। গুরুত্বপূর্ণ টপিকে রোজির নির্লিপ্ততা পছন্দ হলো না ওর। গাড়ির স্পিড একটু স্লো করে বলল, আমি যে কোন লেভেলের রোমান্টিক তা তোকে বোঝানোর জন্য এখন কি আবার হোটেলে ব্যাক করা উচিত রোজ, নাকি গাড়িটা নির্জন করে জায়গায় পার্ক করব? উফ, আপনি কি কথাবার্তা ছাড়া আর কিছু বলতে পারেন না? রোমান্টিকতা কি শুধু আপনার অসভ্যতামিতেই হয়? মাহিরের ব্রুজোরা সংকুচিত হয়ে এলো। অসভ্যতামি? হোয়াট ডু ইউ মিন বাই অসভ্যতামি? আমার আদর তোর কাছে অসভ্যতামি মনে হয়? রোজি নিশ্চুপ। কি হলো, আমি তোকে ভালোবাসি না? অসভ্যতামি করি তোর সাথে? অল্প দমকের গলায় বলে উঠল মাহির, না না, এমন কিছু না, বলতে চাচ্ছি আপনার মানসিকতা অসভ্য, ভালো কিছু ভাবতে পারেন না কখনো। এক পর্যায়ে মাহির তীর্যক হাসলো, তবে কণ্ঠে মেকি তেজ নিয়ে বলল, মাই বিলাড, আমার মানসিকতা অসভ্য বলেই নিজেকে এক অনন্য সুখী দাম্পত্যের অংশ ভাবতে পারিস তুই?
কিছু প্রসঙ্গে তোর মতো কান্না করার জন্য মেয়েদের কপাল লাগে। আফটার অল মাহিরের লাগামহীন কথাগুলো রোজি আর নিতে পারলো না, 2 হাত দিয়ে কান চেপে ধরে চিল্লিয়ে বলে উঠলো, প্লিজ চুপ করুন, আল্লাহর দোহাই লাগে, মুখটা এবার একটু বন্ধ করুন। এভাবেই টুকটাক গল্প আর খুনসুটির মধ্যে দিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে পৌঁছে গেল তারা। রোজি জানালার বাইরে তাকিয়ে দেখল সামনের বিশাল নের উপর রোদে চকচক করছে স্টিলের বড় বড় অক্ষরে খোদাই করা নাম, লিলি ইন্ডাস্ট্রিয়াল সিটি। গাড়ির কাছে আসতেই দুজন ইউনিফর্ম পরা দারোয়ান দ্রুত গতিতে এসে হাত দিয়ে ইশারায় সালাম ঠুকে ফটকের 2 পাল্লা টেনে তুলে দিল। ফটকের পাশে ম্যানেজার সহ 2-3 জন উচ্চ পদের কর্মচারী দাঁড়িয়েছিলেন। মাহির গাড়ি নিয়ে একেবারে ভেতরে পার্কিং লটে গিয়ে দাঁড় করালো। গাড়ি থেকে নামতে ম্যানেজার দ্রুত পায়ে এগিয়ে এলেন, মুখে বিনয়ী হাসি মেখে সশব্দে সালাম জানালেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহির চোখে রোদ চশমাটা খুলতে খুলতে সালামের উত্তর দিল। ম্যানেজার এবার মাহিরের পাশে দাঁড়িয়ানো রোজের দিকে তাকালেন। বসের পাশে একটা মেয়ে লোককে দাঁড়িয়ে থাকতে দেখে ভদ্রলোক একটু ইতস্ত হলেন। চোখে মুখে পরিচয়ের কৌতূহল ভাব ফুটে উঠল তার। মাহির তার বুঝে শান্ত স্বরে বলল, মিসেস। মুহূর্তে ভদ্রলোকটির মুখে বিনীত হাসি ফুটে উঠল। তিনি রোজির দিকে তাকিয়ে সশ্রদ্ধে বললেন, আসসালামু আলাইকুম ম্যাডাম। রোজি মৃদু হেসে সালামের উত্তর নিল, ওয়ালাইকুম আসসালাম। তারপর সেখানে দাঁড়িয়ে মাহির এবং ম্যানেজারের মাঝে 2-1 কথা হলো। রোজির মাহিরের এক হাত ধরে আছে। কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে লাগলো তারা। রোজি অবাক হয়ে ডানে বামে তাকাচ্ছে। মাহির প্রথমে তাকে নিয়ে গেল স্টেশনারি ইউনিটে। সারি সারি মেশিন থেকে বের হয়ে আসছে সাদা খাতা, বিভিন্ন প্রকার ডায়েরি আর রকমারি কলম। মাহির রোজিকে প্রসেসিং ইউনিটগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে, সাথে এটা ওটা বুঝিয়ে দিচ্ছে। পাশাপাশি কর্মচারীদের সাথে কথা বলছে, তাদের সুবিধা অসুবিধা খোঁজখবর নিচ্ছে। উপস্থিত কর্মচারীরাও কাজের ফাঁকে ফাঁকে উৎসুক দৃষ্টিতে তাদের দেখছে। বসের মুখ থেকে তারা শুনেছে ইনি তাদের এই বিশাল কোম্পানির মালিক। মহিলা কর্মচারীরা একে অপরের সাথে ফিসফিস করে গুঞ্জন মন্তব্য ছাড়ছে না, এত অল্প বয়সের সুদর্শন তাদের মালিক, বিদেশিদের মতো নীল চোখ, মালিকের বউটাও কত সুন্দরী, পাশাপাশি কি মানিয়েছে দুজনকে, একেবারে যেন সিনেমা থেকে উঠে আসা নায়ক নায়িকা। রুজি অবশ্য তাদের চাহনিতে মোটেও ইতস্ত বোধ করছে না। এমন পরিবেশ পরিস্থিতিতে সে ছোটবেলা থেকেই অভ্যস্ত। ব্যবসাদের সাথে তাদের পারিবারিক ফ্যাক্টরিগুলোতে প্রায় প্রায় যাওয়া হতো তার। রুজি খুব মন দিয়ে ডায়েরিগুলো নেড়ে ছেড়ে দেখছে। একটা আইটেমের কভার প্রিন্ট বেশ ভালো লাগলো ওর, সাথে লক সিস্টেমও আছে। মাহিরের দিকে তাকিয়ে বলল, এটা আমি নিয়ে যাই। রোজির কথা শুনে মাহির বলল, বাহ, কি দিনকাল এলো, সিওর বউ আজকাল এমডির কাছে অনুমতি নিতে হয়। মাহিরের কথায় পেচ বুঝলো না রোজি, বরং উল্টো বুঝে সরল মনে বলল, নানাভাই তো বেছে নেই, তাই আপনার কাছেই অনুমতি নিচ্ছি। মাহির আর কথা বাড়ালো না, বলল, আচ্ছা যা ইচ্ছে নিয়ে নিন, জিজ্ঞেস করার দরকার নেই। স্টেশন ইউনিট থেকে বেরিয়ে এবার বজ্রতের শোধনাগার ইউনিটে গেল ওরা। তারপর হাইজেনিক প্রোডাক্টস, এভাবে একে এক ইন্ডাস্ট্রির সবকটা ইউনিট ঘুরিয়ে আনলো মাহির, সাথে নিজেরও তদারকি হয়ে গেল। আজকে ফ্যাক্টরির সকল কর্মচারীদের স্পেশাল লাঞ্চের ব্যবস্থা করেছিল মাহির। সেখান থেকে তারাও লাঞ্চ সেরেছে, এখন কেবিনে এসে বিশ্রাম করছে। যদিও মাহিরের সেই ফুসরত নেই, সামনে তারা এক গাদা ফাইল, একরাশ চিত্তে, সেগুলোতে সই করছে সে। আর সামনে সোফায় গায়ে লিয়ে শুয়ে থেকে মাহিরকেই দেখছে রুচি। এক পর্যায়ে নীরবতা ভেঙে বলল, আমি জানতাম আপনাদের ফ্যাক্টরি সব ডাকাতে, চট্টগ্রামে যে আছেন তা জানতাম না। মাহির ফাইল থেকে চোখ না তুলেই উত্তর দিল, ডাকাতটা তো আগের, আর এটা চালু হয়েছে মাস 6 হবে। রোজি অবাক হয়ে চোখ গোল গোল করে জিজ্ঞেস করলো, তার মানে এই গোটা ইন্ডাস্ট্রিয়াল সিটি আপনি তৈরি করেছেন? না, রাজমিস্ত্রি আর ইঞ্জিনিয়ার তৈরি করেছে। উফ, আমি বলতে চাইছি আপনার উদ্যোগেই তো তৈরি হয়েছে, তাই না? মাহির এবার ফাইলটা বন্ধ করে রিভলভিং চেয়ারটাতে ফিট এলিয়ে দিল। রোজির দিকে তাকিয়ে বলল, সেটাও ঠিক নয়, নানাভাই আগেই প্ল্যান করে রেখেছিলেন, ঠিক সঠিক তদারকির অভাবে বাস্তবায়ন হয়নি এত বছর, পরিশেষে আমার হাত ধরেই হলো। ওহ, কিন্তু বিশাল ফ্যাক্টরি, ডাকাতটাও এমন বড় না,
ঢাকাতে এমন ইন্ডাস্ট্রিয়াল সিটি নেই, খণ্ড খণ্ড ফ্যাক্টরি সেগুলো। সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, এভাবে বিভিন্ন জায়গায় এক একটা ফ্যাক্টরি। রোজি মাথা উপর নিচ করে বেশ ভাবুক ভঙ্গিতে বলল, বড় আব্বুর পরিবার আসলেই অনেক ধনী ছিল। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল সিটিটা এত দূরে না করে আমাদের রাজশাহী বা ঢাকাতে করলে হতো না? দেখাশোনা করতে সুবিধা হতো আপনার। চট্টগ্রাম আমাদের দেশের একমাত্র বন্দর শহর রোজি। বিভিন্ন দেশ থেকে নানা কাঁচামাল আসে এখানে, তারপর উৎপাদিত পণ্য রপ্তানিতেও এখানে সুবিধা বেশি, পরিবহন খরচ বেঁচে যায়। এছাড়া এরিয়া বন্টন সহ উপযুক্ত পরিবেশের একটা ব্যাপার আছে। আমাদের এলাকায় এসব ভারী শিল্পের জন্য উপযুক্ত নয়। ও, বুঝুক না বুঝুক, মাথা নেড়ে সায় দিল রুজি। একটু পর একটা মনে হতে হুট করে ফের প্রশ্ন করলো রুজি, আচ্ছা মাহির ভাই, আপনার তো একটা মামাতো ভাই ছিল, তাই না? কি নাম ছিল তার? রাসেল। রাসেল ভুঁইয়া। ছোটবেলায় একবার শুনেছিলাম সে নাকি খুন হয়েছে। আপনি চলে যাওয়ার কিছুদিন পরেই মনে হয় এমন সংবাদ শুনেছিলাম। বড় আম্মু খুব কাঁদছিল। তার পরপরই তো আপনার মামাও মারা গেলেন। কে করেছিল সেই খুন? জানি না। কেন, তদন্ত করে কিছু জানা যায়নি? না। মাহির কথা ঘুরিয়ে নিল, এভাবে বসে থাকতে বোরিং লাগছে না? চাইলেও কোথাও ঘুরতে যেতে পারিস না? ঠিক আছে, আপনি কাজ করুন, বিকেলে আমি ফ্রি। তাহলে পতেঙ্গা যাব, চলুন। না না, পতেঙ্গা তো অনেক মানুষ। আমাদের হোটেলের পাশে সৈকতটাতেই যাব। সেখানে তেমন ভিড় থাকে না, নিরালায় সূর্যাস্ত দেখা যাবে। অফিস থেকে বেরিয়ে হোটেলে যাওয়ার পথে মাহিরের ফোনে কল এলো। ডান হাতে স্টিয়ারিংয়ে রেখে বা হাত দিয়ে কানের এয়ারবাডটা একবার চেপে ধরল সে। ড্রাইভিংয়ে পূর্ণ মনোযোগ রেখে বলল, লাবিব বলো। ওপাশ থেকে লাবিবের কণ্ঠ ভীষণ অস্থির। হ্যালো মাহির ভাই, শুনতে পাচ্ছেন? একটা সমস্যা হয়ে গেছে ভাই। কেউ আমাদের সাইবার উইং থেকে একটা বড়সড় ডেটা ব্রিজ করেছে। মাহিরের ব্রু কুচকে চোখের মনে শুরু হয়ে এলো। কি বলছো? কোন ডাটা ব্রিচ হয়েছে? ভাই বুঝতে পারছি না কিভাবে হলো। ওরা আমাদের 14 স্টোরেজ থেকে বেশ কিছু ফাইল কবজা করে নিয়েছে, এমনকি আমাদের মেইন ডিরেক্টরিতে। স্টোরে ঢুকতে পারছি না ভাই। আচ্ছা, মাথা ঠান্ডা কর লাবিব, ওদের আইপি কি ট্রেস করা গেছে? না ভাই, সম্ভবত ওরা ভিপিএন চেন ব্যবহার করছে। আমরা অরিজিনাল লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছি। আচ্ছা, এনক্রিপশন প্রোটোকল অন করতে পেরেছিলে? জি ভাই, শেষ মুহূর্তে আমি ফাইলগুলো লক করে দিয়েছি। কিন্তু লাভ কি? ডেটা তো এখন ওদের কাছে। আচ্ছা, চিন্তা করো না, যেহেতু এনক্রিপশন অন করতে পেরেছ, ফাইল তো সহজেও খুলতে পারছে না। তোমরা ওদের সার্ভারে আমাদের সিগন্যাল ট্র্যাক করার চেষ্টা করো, বাকিটা আমি দেখছি। ঠিক আছে ভাই। মাহির কল কাটতে ওর উদ্বিগ্নতা লক্ষ্য করে রোজি জিজ্ঞেস করলো, কি হয়েছে মাহির ভাই? না কিছু না, ফোনের স্ক্রল করতে করতে বলল মাহির। তারপর আবার কোথাও একটা কল করলো। স্বামীর ভাই, একটু সময় হবে আপনার? আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। কল কেটে রোজিকে উদ্দেশ্য করে বলল, রোজি, আমার একটা কাজ পড়ে গেল, তোকে হোটেলে ফিরতে হবে এখন। রোজির মুখটা ছোট হয়ে গেল। সমুদ্র দেখব না? প্রাণ, ইটস ইম্পর্টেন্ট। আমরা বরং কাল সমুদ্র পাড়ে যাই। আচ্ছা। ভাদ্য বুঝতার মেয়ের মতো মাথা নাড়ালো রোজি। মাহির আসিফকেও ফোন করে হোটেলে ফিরতে বলল। হোটেলে ফেরার পর থেকেই রোজির মনটা খারাপ। মাহির রেখে যাওয়ার পর থেকে ভালো লাগছে না ওর। সুন্দর মুখটা নিষ্প্রাণ থমথমে হয়ে আছে, যা আসিফের নজর এড়ানি। তাই সে ভাবল ছাদ থেকে একটু ঘুরে আসবে রোজিকে নিয়ে। এখানকার বিলাসবহুল ছাদটাই ছোটোখাটো একটা দার্শনিক প্লট। সন্ধ্যা নামার পর আসিফ তুবার ঘরে গিয়ে ওকে জিজ্ঞেস করলো সে যাবে কিনা। তুবা শুয়ে শুয়ে ফোন স্কল করছিল। উত্তরও বলল, এনার্জি নাই আর আমার, আমি এখন ঘুম দিব। তুমি যাও, তোমার পচা ফুলকে একটু সময় দিয়ে এসো। বেচারি একটু ঘুরতে যেতেও পারছে না। আসিফ ও আর খুঁচালো না তুবাকে। ঘর থেকে বেরিয়ে সরাসরি রোজির দরজায় গিয়ে নক করলো। খানিক বাদে রোজি এসে দরজা খুলে দিল। চোখে মুখে কেমন নিষ্প্রাণ দেখতে লাগছে।
চুলগুলো অল্প অবিন্যস্ত। আসে প্রাণোচ্ছল হেসে জিজ্ঞেস করলো, কি করছিল আমার ফুল? রোজি ম্লান হেসে বলল, শুয়েছিলাম ভাইয়া। আচ্ছা এখন আয়, ছাদে যাব। ছাদে কেন? এমনি বাতাস খেতে, রুমের মধ্যে দম বন্ধ লাগছে। রোজি আর অমত করল না। এই মুহূর্তে ওর সত্যিই কারো সঙ্গ খুব প্রয়োজন ছিল, আর যদি সেটা হয় ভাইয়ার, তবে তো কোনো কথাই নেই। গায়ের ওড়নাটা মাথায় টেনে নিল রোজি। আসিফ বোনের হাত ধরে লিফটের দিকে এগিয়ে যেতে লাগলো। তুবা যাবে না? না। বিলাসবহুল হোটেলের ছাদটি যেন এক টুকরো স্নিগ্ধ বাগান। বিশাল আকারের এই ছাদটি নানা রকম দেশি বিদেশির গাছগাছালিতে ভরা। সেই সবুজ অরণ্যের মাঝে মাঝে সুদৃশ্য লোহার চেয়ার টেবিল সাজানো, আর ছাদের মাঝখানে থাকা ছোট ফোয়ারাটা পরিবেশ সৌন্দর্য ও আভিজাত্য দুটোই দ্বিগুণ বৃদ্ধি করেছে। একপাশে কয়েকজন তরুণ তরুণী গোল হয়ে বসে গিটার বাজিয়ে গান গাইছে। এছাড়া তেমন একটা ভিড় নেই। আসিফ রোজিকে নিয়ে একটু নিরিবিলি পাশের একটি টেবিলে গিয়ে বসলো। বসতে বসতে আসিফ জিজ্ঞেস করলো, মাহির ভাইয়ের ফ্যাক্টরি কেমন দেখলি? বিশাল বড় ভাইয়া, বেশ কয়েকটা ফ্যাক্টরি আছে সেখানে। ইন্ডাস্ট্রিয়াল সিটিজে তুমি দেখেছ? কয়েকবার যাওয়া হয়েছিল। আচ্ছা, তোমরা কোথায় ঘুরেছিলে আজকে? বাইক ভাড়া করেছিলাম, তা নিয়ে মেরিন ড্রাইভ, পতেঙ্গা, বঙ্গবন্ধু টানেল এসব টহল দিয়েছি। তেমন দাঁড়ায়নি কোথাও। বাইকের কথা শুনতে রোজির চেহারা ভার হয়ে এলো। বড় ভাইয়ের দিকে তাকিয়ে শাসনের সুরে বলল, বাইক চালানো মোটেও ভালো না ভাইয়া, তোমাকে এত নিষেধ করি, তাও তুমি শোনো না। টিভিতে যত দুর্ঘটনার খবর দেখা যায় তার বেশিরভাগই দেখবে বাইক নিয়ে, আর তুমি তো আবার একদম হাই স্পিডে বাইক রাইড করো। এটা একদম উচিত না ভাইয়া, গাড়ি নিয়ে চললে কি এমন সমস্যা? আশিক চোরের মতো কাছুমাছু ভঙ্গিতে মাথা চুলকাতে শুরু করলো। ছোট বোনের এই অখাট্য যুক্তি শাসনের সামনে বড় ভাই হয়েও সে বরাবরই নির্লিপ্ত। বাইক তার রক্তে মিশে আছে, তারুণ্যের শুরু থেকে যে এটি তার নিত্যদিনের সহচর। বাইককে এত সহজে ছাড়া যায়? রোজি বুঝলো তার এই উপদেশ কাজ হওয়ার নয়। পোষ করে নিঃশ্বাস ফেলল সে। তারপর আবারও দুজন কিছুক্ষণ গল্প করে বসা থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতে লাগলো। ভালো বাতাস বইছে, তার সাথে 21 তলার এই ছাদের 3 পাশ থেকে রাতে চট্টগ্রাম শহর আর এক পাশ থেকে সমুদ্রে ছিকছিক করা ঢেউ দেখা যাচ্ছে। রোজি হাঁটতে হাঁটতে কাছের রেলিং এসে দাঁড়ালো। স্নিগ্ধ পরিবেশে দাঁড়িয়ে অজান্তে একটু আনমনা হয়ে উঠলো। মেয়েটা সনবিত ফিরে পেল গিটার টুংটাং আওয়াজ আর পুরুষালী সুমধুর সুরে। আমার দুই নয়নের মণি তুই, দামি হীরার খনি তুই, তোরে আমি কই যে থুই, তুই আমার সব কিছুই। তোর মুখে হাসি, তোর দুঃখে বাসি, তোরে এত ভালোবাসি, আলো আলো জমকালো দেখি সবখানে। তুই যে আমার কে, ওই রব জানে, রব জানে, রব জানে। গিটার হাতে রোজির চোখের দিকে তাকিয়ে আসিফ গলা ছেড়ে গাইছে। কি মায়াবী সে কণ্ঠ, আর তার পেছনে একজাক তরুণ তরুণী দাঁড়িয়ে উপভোগ করছে সেই সুর। এদিকে রোজির মুগ্ধতার সীমা ছাড়িয়ে সে এখন স্তব্ধ হয়ে ভাইয়ার দিকে তাকিয়েছিস। তার জীবনে আসা সকল পুরুষে তাদের নিজ নিজ অবস্থান থেকে এত অসাধারণ কেন? গান গাওয়া শেষ হতে একজাক করতালিতে চারপাশ মুখরিত হয়ে উঠল। আসিফ পেছনে ঘুরে সবার উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠল, এভরিওয়ান, দিস টিউন ইজ জাস্ট ফর মাই ফ্লাওয়ার, মাই সুইট কিউট বেবি ফ্লাওয়ার। রোজি এবার আর দাঁড়িয়ে থাকতে পারলো না, এক দরে ভাইয়ার আদুরে বুকে ঝাঁপিয়ে পড়লো। আহ্লাদি কণ্ঠে বললো, আমার ভাইয়া, লাভ ইউ সো মাচ, ইউ আর দ্য বেস্ট বয় এবার। উপস্থিত প্রত্যেকেই মুগ্ধ নয়নে তাদের দেখছে। এই পর্যায়ে সেখানে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে তার পাশের ছেলেটার বাহুতে একটা চিমটি কেটে বলল, ভাইয়া দেখ, ভালো করে চোখে ঢুকিয়ে নে, এটাকেই বলে লিজবিংস লাভ, এটাকেই বলে সিবলিংস লাভ। তুই আমার জন্য কখনো এভাবে গান গেয়েছিস? ছেলেটা মেয়েটার মাথায় সজোরে একটা টোকা দিয়ে বিরক্ত ভঙ্গিতে বলল, তোর জন্য আবার গান? আগে নিজের চেহারাটা আয়নায় দেখে এইরকম পেতনি মার্কা চেহারায় তাকিয়ে গান ধরলে গানের সুর বেসুরে বেরিয়ে আসবে গলা দিয়ে। অপমান করা হবে সঙ্গীত শিল্পকে। সুরে সুরে গান কবিতার জন্য তো এমন স্নিগ্ধ সুন্দর একটা চেহারার দর্শন প্রয়োজন। শেষের কথাটা রোজির দিকে তাকিয়ে মুগ্ধতার কণ্ঠে বলল ছেলেটা।
ভাইয়ের অভিক দেখতে দেখে মেয়েটা ফুঁসে উঠল। আল্লাহর ওয়াস্তে অন্তত এই মুহূর্তে নজর ঠিক রাখ ভাইয়া। ভাতৃস্নেহের এমন পবিত্র একটা দৃশ্য তোর অপবিত্র খাটাস খাটাস নজর দিস না প্লিজ। আশিক পাশের একটা গাছ থেকে একটা ফুল বাড়িয়ে এক মুঠো হাসনা হেনা ফুল এনে ছিঁড়ে দিয়ে তার রোজির কানের পিছে গুড়িয়ে দিতে দিতে বলল, হাসনা হেনার মিষ্টি সুবাসে ভরে উঠুক আমার মিষ্টি ফুলের জীবন। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।